অত্যাচারী ইংরেজদের এবার ধ্বংস করতেই হবে। অনেক হয়েছে, আর সহ্য নয়। এবার স্বাধীনতা চাই। সব কটাকে গুলিতে ঝাঁঝরা করে রেখে দেব। মাস্টারদা কোথায় গো জানো? না, তবে আশপাশেই কোথাও আছে। মাস্টারদা ফিরলে ইংরেজদের আর রক্ষা নেই। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি এই নাটকের নির্দেশক তথা পরিচালক চয়ন রায়চৌধুরীকে। হাততালি। চয়নদা, আজ কিন্তু আমি ফাটিয়ে অভিনয় করেছি। তুমি কিন্তু মোটেও আমার প্রশংসা করলে না, বলো। আরো মন দিয়ে অভিনয় করে যা, আরো ভালো করতে হবে, তবেই না প্রশংসা করব। শোন, আমার প্রশংসা পাওয়া অত সহজ নয়। এই প্রবালের কি খবর রে? কি জানি, শুনছিলাম নাকি কোন পার্টি জয়েন করেছে। সে পার্টি নিয়ে কি নাচানাচি। হ্যাঁ, এখন ওকে নাটক ছেড়ে ওই পার্টিতে গিয়ে নাটক শুরু করতে বল। যত সব। এই যা, কি হলো রে? কি জানি, মনে হচ্ছে লোডশেডিং। আমারও তাই মনে হচ্ছে। এদিকে তোদের মেকআপগুলো তুলতে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। এই, কে একজন জেনারেটর চালাও না। জেনারেটর নেই, কিছু অপেক্ষা করতে হবে। বাহ, এখন বসে থাকো এই প্যাচ প্যাচে গরমে। ডিসগাস্টিং। দাঁড়া, মোমবাতিটা জ্বালাচ্ছি। দেখ, কারেন্টটা যাবার পর চারদিকে কেমন শান্ত হয়ে গেছে হঠাৎ। আমার মনে হয় সব ভূতের ভয়ে পালিয়েছে। এই, তুই চুপ করবি? সব সময় খালি বাজে বকা। আমার মাথায় না একটা হেভি আইডিয়া এসছে। এরপর ভূতের নাটক করলে কেমন হয়? বেশ চমকালো সিন। একটা পেট নিয়ে গলায় দাঁত বসিয়ে রক্ত খাচ্ছি। নায়ক বলছে, বাঁচাও বাঁচাও। মারছো কেন? এখনই থাম, নয়তো আর একটা কাটটা খাবি। না না চয়নদা, এটা ঠিক নয়। ও তো ঠিকই বলেছে। আমরা দেখো সব ধরনেরই নাটক করেছি। এই ধরো কমেডি, রোম্যান্স, হিস্টোরিক্যাল। কিন্তু কি ভুতুড়ে তো না, ও নাটক হচ্ছে না। কেন জানতে পারি? সে রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমার বয়স কতই বা হবে, এই 19 কি 20। এই নাট্যদলেই একজন নতুন নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেছিলাম। সেবার কলকাতা থেকে বহু দূরে এক গণ্ডগ্রামে নাটকের শো পড়েছিল। কি মশা, হতচ্ছাড়াগুলো সব জায়গায় ঘুরছে। কি কুক্ষণে যে কালকেই চাকরির পরীক্ষাটা পড়েছিল কে জানে। ব্যাস, দলের সবাই আগে চলে এসছে, আমি দল ছুট হয়ে একা একা এখন যাচ্ছি। এদিকে কাল সকালেই শো, তার উপর কেলো করলো এই ট্রেনটা। 4 ঘন্টা লেট। তা না হলে বিকেল অবধি রঘুনাথপুর পৌঁছে যেতাম। স্টেশনে নেমে গাড়ি পাওয়া নিয়ে কি কেলেঙ্কারি। একটাও মোটর গাড়ি নেই। শেষে অগত্যা এই গরুর গাড়ি ভরসা। ভাগ্যিস লোকটা ওই গ্রামেই যাচ্ছিল, নয়তো আজ আর পৌঁছতে হতো না। বেশ রাত হয়েছে, চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না। একে তো গ্রাম্য এলাকা, তার উপরে বৃষ্টি স্নাত পথঘাট। দাদা, আর কত দূর? বাবু, আরো ঘন্টা খানেকের রাস্তা। এই তাহলে তো পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে। হ্যাঁ বাবু, এই একটু আগে বৃষ্টি হলো, পথে ভর্তি কাদা। আর কি করা যাবে, এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। ফুরফুরে হাওয়ায় আর চেরা মেঘের ফাঁকে চাঁদের আলোয় রাতখানা যেন মায়াবী করে তুলেছে। সাথে রাত পেঁচার ডাক। এইসব দৃশ্য ইটবালি সিমেন্টের শহরে দেখা বালাই। এই কি হলো, চাবি? সব ঠিকই ছিল, এই ছাঁকোটায় জোর করে উঠতে গিয়ে ঘটলো বড় বিপদ। পচা কাঠের সাঁকো ভেঙে সব শুদ্ধ নয়নাচুরির জল। এটা কি হলো? তোমার আক্কেল বুদ্ধি কিচ্ছুটি নেই নাকি? এত ভার এই ভাঙা ম্যাড় সাঁকো কখনো বইতে পারে? এতগুলো কস্টিউম আর পুটলির ভিতরে এত সব জিনিসপত্র সব শেষ করে দিলে। ওরা জানতে পারলে আমার একবারে দফা রফা করে ছাড়বে। না বাবু, মানে আর কোনো মানেটা নেই, আমাকে বোঝাতে হবে না। এই গ্রামে আর কোনো রাস্তা ছিল না? না ছিল, কিন্তু আমার কপালটাই খারাপ। কার মুখ থেকে যে সকালে উঠেছিলাম, তোমার গাড়িতে ওঠাই আমার ভুল হয়েছে, বুঝলে? গারোয়ান আমার এসব বাক্যবাণ শুনে মাথা চুল করছে। তখন ঠিক এমন সময় কিছু দূরে চাঁদের আলোয় দেখতে পেলাম বালুকারাশির মধ্যে সারি সারি ধপধপে কাপড় বাঁশে মেলা রয়েছে, আর খামখেয়ালি হাওয়ার দাপটে ওগুলো পথ পথ করে উঠছে। দেখেই বোঝা যায় ওটা কোনো ধোপাদের গ্রাম।
এই মুহূর্তে ওদিকটাতে পা বাড়ানো উচিত বলে আমার মনে হলো। তাহলে রাতটা কোনো রকমে কারোর আশ্রয় কাটিয়ে দেওয়া যাবে, এবং ধোপাদেরকে যদি ম্যানেজ করতে পারি তাহলে কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে বাবু, কোথায় যাচ্ছেন? যাবেন না, ওদিকে যাবেন না বাবু। আপনি ওখানে বসে বসে সারা রাত মাছি মারুন, আমি আমার পথ দেখছি। যত সব। বাবু, ও বাবু, যাবেন না, যা। উফ, ভাগ্যিস বুদ্ধিটা চট করে মাথা থেকে বেরোলো, নইলে আজ সারা রাত এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হতো। যা সব বিটকেল লোকজন। চারদিকে পিনপতন নীরবতা, চারধারে বাঁশঝাড়, কিছুটা দূরে একটার সাথে একটা লাগোয়া সারি সারি ঘর। মনে হলো সবাই ঘুমিয়ে পড়েছে। এই গ্রামে বেশি রাত অবধি কেউই জাগে না। ঘুম ভাঙিয়ে ডেকে তুলে আশ্রয় চাইলে আবার গাল বন্ধ না করে। এখানে আর দাঁড়িয়ে কাজ নেই, হাঁটতে শুরু করলাম আবার। চাঁদের আলোয় পথ চিনতে অসুবিধে হলো না। কাপড়গুলো পেরিয়ে লাইন দেওয়া কুড়ে ঘর নজরে এলো। যাক, ভালোই হলো, আজ রাতে অন্তত কারো না কারো বাড়িতে আশ্রয়টা হয়েই যাবে। এই যে, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? ও মশাই, বাড়িতে কেউ আছেন? দু তিনটে দরজায় ঘুরলাম, কারো সারা শব্দ পেলাম না। চারদিকে অদ্ভুত এক শূন্যতা, এ যেন মানুষের চেনা পৃথিবীর বাইরে কোথাও। আশাহত হয়ে আবার চলতে শুরু করেছি। ঠিক এমন সময় একটা কঞ্চির বেড়ার পাশে চোখে পড়ল একটা লোক কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ধরে প্রাণ এলো। যাক, এতক্ষণে একজনকে অন্তত পাওয়া গেল চোখের সামনে। এগিয়ে গিয়ে লোকটাকে উদ্গ্রীব কণ্ঠে বললাম, দাদা, খুব বিপদে পড়েছি, একটু আশ্রয় হবে, কেবল রাতটার জন্য। লোকটা আমার দিকে বিস্ময়ে তাকালো, তারপর কর্ণপাত না করেই আবার তার কাজে মন দিল। আমি আবার জিজ্ঞেস করলাম, বলছি এত রাতে এমন ভাবে মাটি খুঁড়ছেন কেন জানতে পারি? তাতে আপনার কি দরকার? না মানে একটু আশ্চর্য হলাম, এত রাতে এইভাবে। আচ্ছা, এইখানে কি বাদ বাকি সবাই ঘুমিয়ে পড়েছে? মশাই, বড্ড বাজে বকেন আপনি। আপনি জানতো একই ছেলেকে খুঁজে পাচ্ছি না, তার উপর ছেলেকে খুঁজছেন এখানে? লোকটার কি মাথা খারাপ নাকি? যাক, পাগল হোক যাই হোক, আমার এখন আশ্রয়টা দরকার। দাদা, আপনার ছেলেকে তো আমি দেখেছি একটু আগে। দেখেছেন? এই দেখুন, এটা তো আগে বলবেন। কোথায় দেখেছেন? ওই তো। না মশাই, আপনাকে আগে বলবো না। আপনি আজকে রাতটা আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিন, আর এই যে কাপড়গুলোকে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, তারপরে বলবো। লোকটা আমার চোখে বিকট দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। ওর চোখে যে অমানসিক রাগ ফুটে উঠেছে তা স্পষ্ট। তারপর আর কোনো কথা না বাড়িয়ে সোজা ঝুপড়িতে চলে গেলাম আমরা। এবার তো বলুন, আমার ছেলেকে কোথায় দেখেছেন? এখানে আসতে যে বাঁশঝাড়টা পড়ে সেখানেই দেখেছিলাম আসবার সময়। ছেলেটা ভারী দুষ্টু হয়েছে। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। দেরি না করে শুয়ে পড়লাম। যদিও লোকটা খাবার দাবারের বন্দোবস্ত করতে চেয়েছিল, হ্যাঁ, আমি বারণ করেছি। অযথা এতটা উপদ্রব করাটা ঠিক হবে না। লোকটি পাগল কিনা জানি না, তবে বেচারা তার ছেলেকে খুঁজছে। এখন বাঁশঝাড়ে গিয়ে খুঁজবে। ওই শিশুটি কি আমার মনের ভুল ছিল? যদি সত্যিও হয়, শুধু এটুকু বলার বিনিময়ে আমি এখানে আশ্রয় নিয়েছি। কাজটি নিশ্চিত রূপে মোটে ভালো হয়নি। আমি নিরুপায় হলেও একটা অপরাধবোধ মনে একটা কাজ করছে। চোখ ঘুমে জড়িয়ে এসছে অনেকক্ষণ। সারাদিনের এত ক্লান্তি সহজেই ঘুম এনে দেয়। ঘুম ভাঙল দারুণ হট্টগোলে। চোখ খুলতেই দেখলাম আমাকে কেউ বা কারা একটা লম্বা গাছের ডালে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সামনে তাকাতেই চোখে পড়ল যে যে গ্রাম নিস্তব্ধ নীরব ছিল সেটা রীতিমতো জেগে উঠেছে। না, সে গ্রাম নয়, পাড়া, প্রেত পাড়া। সেখানে বিভৎস বিকট সব বর্ণময় ভূতেদের আখড়া। কেউ স্কন্ধ কাটা, কেউ ব্রহ্মদৈত্য, আবার কেউ হাড় ছিটছিড়ে কঙ্কাল,
সাথে পেতনি আর শাকচুন্নিও রয়েছে। তারা যেন আমায় নিয়ে সভা বসিয়েছে। মানুষের রূপ না থাকলেও ওই লোকটাকে চিনতে আমার কোনো অসুবিধে হলো না। ওর চোখে আক্রোশের আগুন, দাঁত কিড়মিড় করছে। পাশে দাঁড়িয়ে আছে তার পেতনি স্ত্রী। দেখে গা গুলিয়ে উঠলো। আমাকে মিথ্যে কথা বলা, আজ তোর একদিন নয়তো আমাদের একদিন। সারি সারি প্রেতের দল সবাই এসে জড়ো হয়েছে। সে সবারা যেন আমায় ঘিরে, ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে কাঠ, শরীর ঠক ঠক করে কাঁপছে। এই মানুষের বাচ্চাটাকে কি করতে চাও? আমার ছেলেকে নিয়ে মিথ্যে বলেছে। ওকে কুচি কুচি করে কেটে খেলেও আমার রাগ মিটবে না। না, আমায় ছেড়ে দিন। আমি আর করবো না। মিথ্যে বলে আমি বড় ভুল করেছি। আমায় মাফ করে দিন। চুপ কর, তোর মজা এক্ষুনি দেখাচ্ছি হত ছাড়া অনামুখ। এই জন্য মানুষদের বিশ্বাস হয় না, সব মিথ্যেবাদী দল। এই, একে এক্ষুনি মার। একটা লম্বা বল্লম আমার বুক চিরে ফালা ফালা করে দিতে এলো। আমি তখন প্রায় অজ্ঞান। কি বিভৎসতা, কি ভয়ানক উন্মত্ততা তাদের চোখি নক্ষি কোটরে। তারপর সে এলো। হ্যাঁ, নয়তো সে রাতই আমার শেষ রাত হতো। পরে শুনেছি ওই পাড়া নাকি বহু আগেই ম্যালেরিয়ার কারণে উজাড় হয়ে গিয়েছিল। এটা নিয়ে আমি একটা নাটক লিখে ফেলতে পারবো, চিন্তা নেই। এরপর তোমার পরিচালনায় সেটা মঞ্চে তুলবো। তোমার চরিত্রে অভিনয় করবে স্বয়ং তুমি। ওদের বাড়াবাড়িতে আমায় সেই ভৌতিক অভিজ্ঞতা নিয়ে একটা নাটক তুলতেই হলো। দর্শকের হাততালি দেখে সহজেই বোঝা যায় এই নাটক তাদের ভালো লেগেছে।